ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের সময় পার করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি, যা নিয়ে তোলপাড় রাজনীতির মাঠ। এই ঘটনার পর সম্প্রতি একটি অডিও বার্তা ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, এখন যারা বিএনপি করে, জামায়াত করে, তাদের উপরে হামলা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। জানা গেছে আওয়ামী লীগের টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আরও কয়েকজন শীর্ষ জুলাই সংগঠকের নাম রয়েছে, যা নিয়ে ইতিমধ্যে কাজ করছে দেশের গোয়েন্দা বাহিনী। নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও। গতকাল বিজয় দিবসের এক ভাষণে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে। ফ্যাসিস্ট টেররিস্টদের চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তারই একটা রূপ। এর চেয়েও আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এমন প্রেক্ষাপটে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ। চোরাগুপ্তা খুনের চেয়েও আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনা কি হতে যাচ্ছে, তা মোকাবেলায় বা কে কতটা প্রস্তুত, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনার কথা যখন আসলে খোদ প্রধান উপদেষ্টা বলছেন, ঠিক একই সময় দেশে আমরা যেই নিরাপত্তা পরিস্থিতি দেখছি, সেই কঠিনতর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোকাবেলার জন্য আমরা কতখানি প্রস্তুত? নানানভাবে আসলে চেষ্টা করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। আজকে 24 ঘন্টায় 1921 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাও কি আসলে এই কঠিনতর পরিকল্পনার অংশ নাকি না, সেই নিশ্চয়তা কি আমাদের হাতে এসে পৌঁছেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অন্য আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখুন, আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি, এই যে এক একটা ঘটনার পরে আমরা কতগুলো কথা বলি, আমি বলাটা নিয়েও কোশ্চেন করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তো 15-16 মাস হয়ে গেল, তাহলে এই সময়কালে আমরা প্রতিদিন বলে আসছি যে সরকারকেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে তার থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো এই কথাটা বলার দরকার হলো কেন? হলো সিচুয়েশনটা নর্মাল না। যদি নর্মাল থাকতো তাহলে তো এই আলোচনাটা দরকার ছিল না। এবং এই যে যাদের কথা বলা হচ্ছে পতিত শক্তির কথা, নিঃসন্দেহে এটা সঙ্গত। আমরা এর বাইরে বারবার বলে আসছি যে আমাদের এই গণতন্ত্রের যাতাপথকে ব্যাহত করার জন্য নানা ধরনের দেশি বিদেশি শক্তি আছে। তো এইগুলো তো কথা বলার এখন তো সময় না। বিষয়টা হচ্ছে দায়িত্বশীল আচরণ করার এবং দায়িত্ব পালনের, এবং এই দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকার জন্যই আমি অনেক সময় দেখি যে অন্য কথাটা সামনে আনছে। ধরুন, এত বড় ঘটনা ঘটে গেল, এই যে যেটা ঘটলো পুরনো পল্টনে, আপনি ঘটনার পরপরই সাথে যথাযথভাবে ভূমিকা নেওয়া গেল না কেন? আগের দিন যখন আমাদের উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন পেঁয়াজের দিকে চলে গেলেন। মানে আমি বলছি, ঘটনাবলীর দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে প্রধান সংকট বলে আমার কাছে মনে হয়। প্রসঙ্গক্রমে বলি, ওই যে কি নাম বললেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এখন এর আগেও তো আমরা দেখেছি। আপনি দেখেন, অস্ত্র উদ্ধার, যেটা বেআইনি অস্ত্র তো শুধু না, আপনি কদিন আগে খুলনা শহরেও তো অস্ত্রের ধরা পড়লো, এর আগে ওইগুলো আছে। তাহলে আপনি এগুলো তো বন্ধই করতে পারলেন না, মানে অন্যগুলো উদ্ধারও করলেন না, এগুলো বন্ধ করতে পারছেন নাও। তাহলে এই জায়গায় যে দায়িত্ব পালনগুলো করতে পারছেন না, তা সেই দায়িত্বটা আপনি কী করছেন সেই জায়গাটা আসেন। আমি প্রসঙ্গক্রমে বলি, যদি এখন আমরা পুরো তথ্য পাইনি, আমি আজকে এখানে আসার আগে আমাদের পার্টি অফিসেই তো 3-4টা জেলার অনেকের খবর পেলাম যে যেখানে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমাদের জানা মতে একেবারে আমি ঠাকুরগাঁ থেকে শুরু করে অন্য জায়গার কয়েকটা জায়গায় কংক্রিটেড, আরও সুনির্দিষ্ট বললে বোঝা যাবে, অনেক তো সাধারণ যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, অন্ততপক্ষে আমরা জানি। এরকম ওই যে 1000 কত বললেন অত জানি না, আমি 3-4 জনের খবর ইতিমধ্যে আমাদের কাছে আসছে যারা হয়তো এগুলোর সাথে ওই রকমের হয়তো জড়িত না। কারণ এগুলো আবার কেরি কাছাকাছি জানেন, আমরা ওই 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলাম, ওই 90-এর পরে পুলিশের সাথে যখন খাতে রয়েছিল, তারা আমাদেরকে অনেক কথা শিখিয়েছিল। তখন থেকে আমরা এটা অন্যভাবে বুঝেছি যে একটা ঘটনা ঘটলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হলে তোমরা করলাটা কি? তোমরা জি স্যার, সন্দেহজনক আটক করেছি। এই সন্দেহজনক শব্দটাই হচ্ছে আসলেই আজীবন সন্দেহজনক থেকে বাস্তব কিছু হয় না। তাহলে এটা আমার বক্তব্য হচ্ছে, যেহেতু অলরেডি আমরা নির্বাচনের যাত্রায় চলে আসছি, এবং এই কথাটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, বরঞ্চ বলা যায় সবাই আমরা বলছি যে কোনোভাবে যাতে কোনো কিছু ব্যাহত না করতে পারে সেই ধরনের ঘটনা, মানে আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ করতে হবে। সুতরাং আমি মনে করি যে এখন আমাদের এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারের, তাদের কথা যথেষ্টই বলেছে
আর আমরা তো এই যে বলছি এইখানে বরঞ্চ কাজের মধ্যে থেকে প্রকৃত ঘটনা কি খুঁজে বের করার সাথে কি কি করছে সেইটা বলুক, এবং এইটাই সবার সামনে এটা প্রতিষ্ঠিত করুক যে কেউ কিছু এটা করলে 1 সেকেন্ডের জন্য তুমি পার পাচ্ছ না। তাহলে এরকম কোন দৃষ্টান্ত কি আমরা এখনো পর্যন্ত এই 1 বছরেরও বেশি সময়ে দেখতে পেরেছি? সেরকম কোন দৃষ্টান্ত কি আমাদের সামনে? না, আমি যদি বলি মানে প্রকৃতপক্ষে ওই ধরনের তারা দৃষ্টান্ত দেখাইতে পারে নাই। দেখুন, কথাটা কেমন হবে জানি না, এর সাথে হয়তো এটা মেলানো অসম্ভব। এই যে আপনাদের এখানে এসছে তো দৌড়ায় স্টুডিওতে ঢুকলাম, কারণ এটা অপ্রয়োজনীয় একটা রাস্তার মিনিমাম যদি বুঝতাম যে রাস্তায় কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে, যানজট এই কারণে হয়েছে, দেখা গেল যে মিনিমাম এই দায়িত্ব দেখাশোনার মতো কেউ নাই, তাহলে আপনি রাস্তার উদাহরণটা এটার সাথে কেউ নাও মিলাইতে পারেন, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে অবশ্যই আমি জড়িত এই জন্য বলি, আপনি মিনিমাম এইটুক দেখভালের দায়িত্ব যে সরকার এখন করতে পারছে না, আপনি অত বড় ঘটনা তারা কিভাবে দেখবে সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা এই কথাটা বলছি যে আমরা এইটাকে এখন দোষারোপের থেকে আমি জোরের সাথে যে কথাটা বলতে চাই, যেহেতু আমরা একটা গণতন্ত্রের যে যাত্রাপথে যাওয়ার জন্য যথাসময়ে নির্বাচন কোনোভাবে যাতে ব্যাহত না করতে পারে, কারণ মনে রাখবেন এখন কিন্তু বহু ঘটনা আরো ঘটতে পারে। এই যে ব্যাহত করার চেষ্টা আওয়ামী লীগ করবে সেটাও তো বাংলাদেশের আমি তো বলছি, আমার কথা হচ্ছে প্রথমে ঠিক রাখেন, আপনি করলেন না, উনি করলো না, উনি করলো না, আমি করলো, আগে এটা ভুলে যান। আপনি বলবেন যে কাউকে আমি ব্যাহত করতে দেব না, সে যেই হোক। আপনি যখন ওই রকম একটা কথা বলেন, আপনি তো তার পাশ দিয়ে অন্য কেউ তো চলে যেতে পারে। আমি তো বলছি যে প্রথমে তো বললাম যে কতগুলো কাজ তো অনেকে করতেই পারে, তারা করবে, এটাই তো স্বাভাবিক, আমি এটা অস্বাভাবিক দেখছি না। কিন্তু যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা কি? খালি তো এটাকে কথা বলা না, যেই করুক না কেন তাকে প্রকৃতপক্ষে তাকে কি বলে যে যাতে না করতে পারে সেই ব্যবস্থা করা, আর করার সাথে সাথেই আমাদের এরকম দক্ষ পজিশন এমন রাখা যাতে করে আপনি সাথে সাথে আইনের কাঠগড়ায় এসে অন্যভাবে করতে পারেন। কিন্তু করার সাথে সাথে আসলে আমরা কতখানি সেই বিষয়গুলো নিয়ে একেবারেই দেখছি এখনো পর্যন্ত। বড় প্রশ্ন। আরিফুল ইসলাম আদিব, হাদির এই ঘটনার পরে আমরা প্রশাসনকে কতখানি আসলে নড়ে চড়ে উঠতে দেখেছি? আমরা প্রশাসনের নানা রকম বক্তব্য শুনছি, কিন্তু কার্যকর ভূমিকা আসলে কতখানি দেখছি সেটা নিয়েও তো এখন অনেক সমালোচনা হচ্ছে। আবার যদি আমি এনসিপির দিকে চাই, আপনিও নিশ্চয়ই পলাতক প্রধানমন্ত্রী তার আসলে এই অডিও বার্তাটি মধ্যে শুনেছেন। এই যে আসলে বারবার করে বলা হচ্ছে এখন আসলে জামায়াত, বিএনপি কিংবা এনসিপির যারা অন্যান্য নেতাকর্মী আছেন, বিশেষ করে জুলাইয়ে যারা সম্মুখ ভাগে ছিলেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং সেটি খুব ওপেন সিক্রেটের মতনই তারা বলছেন। আপনাদের শীর্ষস্থানীয় দুজন নেতার নামও এখানে এসছে। তারা যে আসলে এই ধরনের চেষ্টা করবেন, এরকম পরিকল্পনা করবেন, বা আমি যদি প্রধান উপদেষ্টার ভাষার মতেই বলি কঠিনতর পরিকল্পনা করবেন, সেটা তো অনেকটা আমাদের জানা ছিল। তাহলে কেন আমরা এর আগেই এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারলাম না? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে উপস্থিত সিনিয়র রাজনীতিবিদরা, তাদেরকেও ধন্যবাদ। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে হাদির যে বিষয়টি আসছে সেখানে তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন। হাদির যদি এই ঘটনাটা সরাসরি যে শ্যুট করা হলো, তার পূর্বে কিন্তু গোপালগঞ্জের যে ঘটনাটি ছিল, আমাদের উপরে যেভাবে হামলা করেছিল, এবং তারও কিছুদিন আগে হাসনাত ব্লকে গাজীপুরে তার গাড়ি বহরে হামলা করেছিল। তো এর আগে কিন্তু আরও 2টা এরকম ঘটনা ঘটছে। গোপালগঞ্জে খুবই সিরিয়াস ঘটনা ঘটতে পারতো একসাথে 3-4 জন, কারণ ওই মোমেন্টে ওই সময় শেখ হাসিনার যে বক্তব্য ছিল যে এদেরকে মেরে ফেলা, এবং স্পেসিফিক্যালি নাহিদ, হাসনাত, সার্জিস সহ তারা যে গাড়িগুলোতে সাধারণত অ্যাজ ইউজুয়াল চলাফেরা করেন, ওই গাড়িগুলোতে একেবারে মানে ভাঙচুর করা হয়েছে স্পেসিফিকভাবে। তার মানে এই যে টার্গেট কিলিং, এটা মিশনটা অনেক আগের থেকে এবং ঘোষিত, এবং সেই জায়গাটা সর্বশেষ নির্বাচনের পরে এটাকে আরও বেশি আওয়ামী লীগ হচ্ছে খুব মরিয়া হয়েছে এই কারণে, কারণ আওয়ামী লীগের যে বয়ান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র রাজনীতি স্বাভাবিক হয় না, এটা তাদের প্রতিষ্ঠিত করার একটা বিষয়। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে সন্ত্রাসী যারা কার্যক্রম করছে, এবং এটা শুধু আওয়ামী লীগের এই মোমেন্টে না, আপনি যদি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস দেখেন, এগুলো অনেক পুরনো। স্বাধীনতার পরপরই তারা জাসদের হাজার হাজার নেতাকর্মীকে মেরেছে। আপনার হচ্ছে তার পূর্বে হচ্ছে এই দিনে সম্ভবত আরও 4-5 দিন আগে 44 জন কৃষককেও মেরেছিল এরকম একটা জায়গায় একসাথে গণহত্যা। তো ফলে আওয়ামী লীগের ইতিহাসটাই হচ্ছে মূলত এই গণহত্যা করা, গুম খুন এইটার সাথে রিলেটেড। এবং আরও স্পেসিফিক বললে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রাখছে, এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের প্রায়
কয়েক হাজার সন্ত্রাসী কলকাতা থেকে শুরু করে নানা জায়গায় রয়েছে, সেখানে তারা নিয়মিত পরিকল্পনা করে এবং বাংলাদেশের যে কোনো অ্যাসাসিনেশন ঘটলে, যে কোনো হত্যাকাণ্ড ঘটলে আমরা দেখি যে পালিয়ে ভারত যায়। এবং আমাদের এই সরকারের সময় যে দুটো প্রতিবেদন আসছে, বিশেষ করে গুম কমিশনের, এবং আরেকটি হচ্ছে যে আপনার বিডিআর হত্যাকাণ্ড রিলেটেড যে একটি আপনার প্রতিবেদন আসছে, সেই প্রতিবেদন দুইটা স্পষ্ট আকারে বলছে যে এইটার সাথে ভারতীয় সংস্থার স্পষ্ট তারা প্রমাণ পেয়েছেন। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের সাথে গুম কমিশনের সাথে বলছে বাংলাদেশের গুমের সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তার সদস্য এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার একটা কানেকশন থাকে। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই তাকে গুমের পরে যে এই যে শিলং নিয়ে যাওয়া এবং সেখানে তাকে অনেক বছর হচ্ছে দেশে আসতে না দেওয়ার এই যে প্রক্রিয়া, তো ফলশ্রুতিতে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে মানে পুরো সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের অস্বীকার করার প্রবণতা হয়। আপনি গতকালকে যদি বিজয় দিবস গেছে, আমাদের মহান বিজয় দিবস, সেখানে নরেন্দ্র মোদীর যে পোস্ট, সেখানে তিনি ভারতের বিজয় হিসাবে শুধুমাত্র উল্লেখ করছেন, বাংলাদেশের এই বিষয়টিকে কোনোভাবেই সে অ্যাড্রেস করেননি। সাধারণত অনেক সময় দেখা থাকে যে কোনো দেশের বিজয় দিবসে প্রতিবেশী রাষ্ট্ররা সেটাকে ওয়েলকাম করেন কিংবা হচ্ছে অন্তত ন্যূনতম একটা সৌজন্য জায়গা থাকে, বরঞ্চ তিনি সেটাকে নিজের বিজয় দিবস হিসাবে উদযাপন মানে ঘোষণা মানে বলেছেন। তো এই যে আপনার একটা প্রতিবেশী রাষ্ট্রের পুরো স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করা এবং তাদের মনোনীত বা তাদের এজেন্ডা অনুযায়ী একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা কিছু করার দরকার ওই রাষ্ট্রের অভ্যন্তরে মানে রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করা, হত্যাকাণ্ড ঘটানো এবং নির্বাচন বানচাল করা, মানে প্রি প্ল্যান ইলেকশন করা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে এইবার যে ইলেকশন হচ্ছে এটার একটা মানে এই ইলেকশনে তারা এইটার একটা চূড়ান্ত পর্যায়ের একটা বাধাগ্রস্ত করা কিংবা হচ্ছে যেটাই বলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ করা, এটা সকল কিছু চেষ্টা তারা করবে। নিশ্চয়ই তারা যে চেষ্টাগুলো করবে সেটি এখানে বসে আপনি যেমন বুঝতে পারছেন বা সাধারণ জনগণও হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে, সেটা কি তাহলে সরকারের যারা নিরাপত্তা রক্ষার কাজে জড়িত ছিলেন তারা বুঝতে পারেননি? ব্যাসেরুমিন ফারহানা, এই কঠিনতর পরিকল্পনা হতে যাচ্ছে আওয়ামী লীগের, আবার সামনে নির্বাচনের উপর বাংলাদেশের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ নির্ভর করছে, সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাহলে কি করছে? তারা আসলে এই কঠিনতর পরিকল্পনা মোকাবেলা জন্য তাদের পরিকল্পনাটা আছে কি কোনো? আজ থেকে ৮-৯ মাস আগে একটা টক শোতে, সম্ভবত আপনার এখানে, আমি বলেছিলাম আমি এখন আর নিরাপদ বোধ করি না। এটা নিয়ে বাংলাদেশে অপরাপর যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদের নেতাকর্মীরা ভীষণ রকম হাসাহাসি এবং ট্রোল করেছিল। দেখুন, সেই নিরাপত্তা নিয়ে এখন আমরা আলাপ করছি। হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একটুর জন্য হয়তো হাদি বেঁচে গেছে। হাদির মাথায় বরাবর যেভাবে গুলি করা হয়েছিল এবং ট্রেইনড একজন শুটার হাদিকে গুলি করেছে, হাদি হয়তো স্পট ডেড হতে পারত, কিন্তু তারপরেও হাদির অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। হাদির জন্য যে মানববন্ধন হয়েছে সেখান থেকে ফেরার পথে দুজনকে কোপানো হয়েছে। হাদির অনুপস্থিতি মানে হাদির পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওনার বাড়িতে চুরি হয়েছে। এক হাদিকে ঘিরে কয়টা ঘটনা হয়েছে একটু তাকিয়ে দেখেন। হ্যাঁ, সো আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করি, রাজনীতির সঙ্গে থাকি, আমরা অনেক আগে থেকে বলতে পারি এই কারণে না যে আমরা গণক, বলতে পারি কারণ এই বিষয়টার কাজ করতে 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 একটা অভ্যস্ততা তৈরি হয়। একজন দীর্ঘ সময়ের অভিজ্ঞ আইনজীবী বা একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার রুগীকে দেখলে বুঝতে পারে রুগীর কন্ডিশনটা কি। ঠিক আছে? তো ওই সময়ে সরকার যেমন বিষয়টি খুব লাইটলি নিয়েছিল, দেশের অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হাসাহাসি করেছিল। তো তার ফল এখন ফলছে। এবং কেবল তো হাদি নয়, বলা হচ্ছে 50 জনের একটা তালিকা, কেউ কেউ বলছেন, কোনো কোনো পলিটিক্যাল দলের বড় বড় নেতারাও এখন বলছেন যে 50 জন প্রার্থীকে এরকম গুলির মুখোমুখি হতে হবে। তার মধ্যে তো দুজনের কথা আমরা সেই ফোন কলে অডিও যেটি ফাঁস ওই দুজনকে বাদ দেন, অলরেডি দুজন গুলি খেয়েছে, একজন হাদি আর একজন চট্টগ্রামের বিএনপির প্রার্থী। এবং খুব সুস্পষ্টভাবে বিএনপির যে এখন যারা নেতাকর্মী আছেন, জামায়াতে যারা নেতাকর্মী আছেন, তাদেরকে টার্গেট করার কথা কিন্তু বলাও হচ্ছে। সার্টেনলি। এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন
প্রার্থী হলে তাকে লাইসেন্স দেয়া হবে অস্ত্রের। মানে আমরা এখন আমাদের প্রাইভেট বাহিনী নিয়ে ঘুরব, দেশের সরকার মানে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী বলতে যেটা বোঝায় সেটা ফেল করেছে, বিকজ ওনার এই কথার অর্থ এটাই দাঁড়ায়, আমি আমার প্রাইভেট নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরবো, আদিব ইলেকশন করবে সে তার প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে, আরও যা যা ইলেকশন করবে তারা তাদের প্রাইভেট নিরাপত্তা নিয়ে ঘুরবে, আদারওয়াইজ তো এই দেশে নিরাপত্তা কে কাটটা দেবে। আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তখন উনি পেঁয়াজের দাম নিয়ে জবাব দেয়। দেখুন সরকারের সদিচ্ছার ঘাটতিটা কোথায় আমি আপনাকে দেখাই। ডেভিল হান্ট অপারেশন 1, অপারেশন 2, ফেজ 1, ফেজ 2 এক পাশে সরিয়ে রাখি। এই যে আমরা রাজনৈতিক দলের কর্মীরা মানে রিলেন্টলেসলি বলে যাচ্ছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না, হয় তিনি ইনকম্পিটেন্ট, নয় তিনি আগ্রহী নন, অথবা তিনি চাইলেও পারছেন না, হোয়াট এভার বি দ্য কেস, বিষয় হচ্ছে ওনাকে দিয়ে কাজটা হচ্ছে না। কিন্তু আপনি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার মন্ত্রণালয়টা পর্যন্ত বদলাতে আগ্রহী নন। তো আর কয়জন হাদি মতন মানুষের, আমি শেষ করি, আর কয়জন হাদির পরিণতি বরণ করলে আমরা দেখব যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলে বেটার কাউকে এখানে আমার প্রশ্নটা রবিন ফারহান, আপনি যেটি বলছেন যে উনি কেন আসলে করছেন না বা এই পরিস্থিতি কেন আসলে পরিবর্তন হচ্ছে না, আপনি একটা কথা বলেন যে চাইলেও পারছেন না, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক সমালোচনা শুরু হয়েছে। আসলে কি তিনি চাইলেও পারছেন না, মানে এই পুরো ব্যবস্থা বা পুরো পরিস্থিতিটা কি অন্য কেউ আসলে নিয়ন্ত্রণ করছে? আপনি যদি পরীক্ষার আগের রাতে সব বই নিয়ে বসেন আপনাকে দিয়ে পাস হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক। গত 15 মাস ধরে যখন একটার পর একটা ললেসনেসের ঘটনা ঘটেছে, মব হয়েছে, ভাঙচুর হয়েছে, মানুষের বাড়িতে ঢুকে চাঁদা দাবি করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিভিন্ন বাড়িতে মব ঢুকে আক্রমণ করেছে, পথে ঘাটে মানুষের উপর আক্রমণ হয়েছে, তখন সরকার এটাকে প্রেশার গ্রুপ বলেছে, সরকার এটাকে লাইটলি নিয়েছে, সরকারের এক ধরনের ট্যাসিট অনুমোদন ছিল, এবং মাঠে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারাও মনে করেছেন সরকার তো এগুলো নিয়ে খুব একটা বদার্ড না, সরকার তো এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না, সো আমি কেন আমার জীবন ঝুঁকি রেখে এই বেতনের চাকরি বজায় রাখার জন্যে আমি কেন হাঙ্গামার মধ্যে ঢুকবো। সে কারণে আপনি অনেক সময় দেখবেন পুলিশ হয়তো আশেপাশেই আছে কিন্তু তারা ঘটনাস্থলে পড়ে যাচ্ছে, কিংবা আপনি লক্ষ্য করবেন যে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেই না। এই যে ধরুন অবৈধ অস্ত্রের কথা, থানা লুট হয়েছে 5ই অগস্টের ওই সময়টাতে, এখনো পর্যন্ত সেই অস্ত্র সেই জায়গাগুলো নিয়ে তো আসলে নানাভাবে প্রশ্ন উঠছে। আরিফুল ইসলাম আদিব চোরাগুপ্তা খুন আসলে যেভাবে দেখতে পাচ্ছি আমরা, এর চাইতেও কঠিনতর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সামনে আসছে। যখন আসলে খোদ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ধরনের কথা বলেন, একজন মানুষকে আমাদের হারাতে হচ্ছে, এর চাইতেও কঠিনতর পরিকল্পনাটা আসলে কি হতে পারে সেটা একটু আমার জানার ইচ্ছা আছে। আরিফুল ইসলাম আবিদ, এই যে চোরাগুপ্তা খুন আসলে ফ্যাসিস্ট টেররিস্টদের এক ধরনের উদ্যোগ, সেই রূপের কথা জানিয়েছেন আজকে আমাদেরকে প্রধান উপদেষ্টা, এবং তারা এর চাইতেও কঠিনতর পরিকল্পনা নিয়ে সামনে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন আসলে এই কথাটা বলা হচ্ছে, খুন অর্থাৎ একজন মানুষকে হারাতে হচ্ছে আমাদের, এর চাইতেও কঠিনতর পরিকল্পনাটা আসলে কি হতে পারে? এর চেয়ে পরিকল্পনা, এটা তো আমাদের সামনে উদাহরণ আছে। আপনি দেখবেন 75 পরবর্তীতে যখন আওয়ামী লীগ মানে শেখ মুজিব সাহেব পরিবারে মারা গেছে, তারপরে আওয়ামী লীগরে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক করার জন্য আপনি যদি পরবর্তী ধারাবাহিকতা দেখেন, সেটার অনেকগুলো বোঝা যায়। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের সময় তো শেখ হাসিনা দেশে আসলেন, দেশে আসার পরে জিয়াউর রহমানকেও মানে মৃত্যুবরণ করতে হয়েছে কিংবা তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে 9 বছর আবার স্বৈরশাসন ছিল, এবং ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে সেই 9 বছরের সময় এরশাদের একমাত্র নির্বাচনের সঙ্গী ছিল আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার মতন পরিস্থিতি না হয়েছে, কিংবা বলা চলে হচ্ছে এখানকার নানা ধরনের মানে গবেষণার মাধ্যমে ইন্ডিয়া দেখছে যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে পারে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্বাভাবিকভাবে কোনো গণতন্ত্র হতে দেয় নাই। এরশাদের স্বৈরাচার ছিল, এবং এর পাশাপাশি তো আন্দোলন চলছে। একমাত্র বিএনপি হচ্ছে তখন ওই মোমেন্টে টানা 9 বছর আন্দোলন করছে, বলছে যে এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না।
তার মানে কি করেছে যে আওয়ামী লীগের ফিরে আসার জন্য পুরো 9 বছর একটা স্বৈরশাসন ছিল। এমনকি বলা হয় যে এরশাদ হচ্ছে যখন শেখ মুজিব মারা গিয়েছেন তখন ইন্ডিয়ায় কোনো একটা তার ট্রেনিংয়ে ছিলেন, এনডিসিতে ছিলেন, সেখান থেকে এসে আর্মির 3rd কি 4th বা 2nd ইন কমান্ডে আসলেন, জাস্ট ক্ষমতার খুব কাছাকাছি চুপচাপ ছিলেন, কোনো ধরনের রোল প্লে করলেন না, একটা মোমেন্টামে গিয়ে সে হচ্ছে ক্ষমতা টেক ওভার করলেন এবং 9 বছর ধরে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তার স্বাভাবিক প্রক্রিয়া করে এরপরে হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উঠছে। এখন যে আওয়ামী লীগ পরিস্থিতি আছে, আমাদের অনেকেই বলে যে আওয়ামী লীগ নানাভাবে ফিরে আসবে, তাই বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা অনেক উদাহরণ দিবে যে জামাত নিষিদ্ধ করছে, জামাত অনেক শক্তিশালী হয়েছে, জামাতের সাথে আওয়ামী লীগের রাজনীতির আকাশ পাতাল ডিফারেন্স, এটার সাথে এটার কোনো তাহলে কি তারা এই সন্ত্রাস হত্যা এসবের মধ্যে দিয়ে ফিরে আসবে? মূল জিনিসটা করবে যেটা সেই যে সুযোগটাই আমরা কেন বাংলাদেশে দিচ্ছি? একটা পুরো অস্থিতিশীল করবে, এখানে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি করবে। আপনি দেখেন হাদি গুলিবিদ্ধ হওয়ার সেখানেই পরবর্তী প্রশ্ন 1 ঘন্টার ভিতরে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থা নিয়ে নিয়েছে। মির্জা আব্বাস ভাইকে জড়িয়ে হচ্ছে বক্তব্য চলে আসছে এবং মির্জা আব্বাস ভাইয়ের ছেলেপেলে যদি ওই মোমেন্টে কোনো একটা পরিস্থিতি তৈরি করতো তাহলে জিনিসটা হয়তো কি যে ইয়াং জেনারেশনের সাথে একটা পুরো মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যেত এবং এইটার পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকতো এটা কিন্তু বলা যায় না। ফলে এইরকম যদি খুন আরও কন্টিনিউয়াসলি হয়ে থাকে, যেমন ধরেন হাদি খুন হয়েছে, এখনই অনেক প্রার্থীরা তার এলাকায় গিয়ে নির্বাচনী করতে সাহস পাচ্ছে না। আরও একজন যদি বিএনপির প্রার্থী কোনো কারণে যদি মানে টার্গেট করে খুন করে, জামাতের একজনের করে, বেশি না আপনি এই 2 এনসিপি 3-4 জন যদি নিরাপত্তার কারণে প্রার্থীতাও প্রত্যাহার করছেন অনেক রাজনৈতিক দলের নেতা প্রত্যাহার করতে পারে, কিন্তু যেটা করবে যে পুরো রাষ্ট্রকে বিকল করে এবং একটি সামরিক এই যে শাসন আনা যায় রাষ্ট্র বিকল কিনা, করার- না সামরিক শাসন আনা যায় কিনা সেটার একটা কিন্তু প্রক্রিয়া। এই যে যেই প্রক্রিয়ার কথা আপনি বলছেন বা রাষ্ট্র বিকল করা তাদের যে অপচেষ্টা, সেই কথাটা যখন আপনি এখানে বসে বলছেন, এটি তো আসলে আরো অনেক আগে রাষ্ট্রের না, যারা এখানে একটা বিষয় নিরাপত্তা আছে যে নিশ্চিত দেখেন, করছেন তাদের মাথায় আসার কথা ছিল। এখন ব্যাসেল এখানে- ফারহানা, আসবো আপনার কাছে, একটু রুমিনা আপা আপনার কাছে আসতে চাই। যারা আসলে এই সময়টাতে বা এখন সামনে নির্বাচন ঘিরে তো আসলে আমরা অনেক বেশি চিন্তিত, বা সামনে নির্বাচন এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, নিরাপত্তাটা তাহলে এখনো পর্যন্ত নিশ্চিত করা গেল না কেন? এক হচ্ছে সরকারের সদিচ্ছা নাই, একদম ফুল স্টপ, সরকার চায়নি, সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি শুরু থেকে। 2 হচ্ছে সরকারের সেই সক্ষমতা নাই। একটা সরকার যখন চলে তখন তো একক হাতে সেটা সম্ভব না, অনেকগুলো হ্যান্ডস মিলে একটা সরকার তৈরি হয়, পুলিশ আছে, প্রশাসন আছে। এই সরকারটির আন্ডারে যে পুলিশ প্রশাসন কাজ করছে তারা কাজ করছে না, এবং তারা যাতে কাজ করে সেই কাজ করতে বাধ্য করবার জন্য যেই কম্পিটেন্স দরকার সেইটা এই সরকারের মধ্যে নাই। 3 হচ্ছে, আমি জানি না, এটা ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হতে পারে, সরকার কি আদৌ চাইছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভালো নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হোক? এই প্রশ্নটি করছি আমি এই কারণেই যে সরকারের ভেতরে কিছু কিছু মানুষের বা সরকারের ভেতরের একটা গ্রুপের ইচ্ছা তো ছিল যে এটাকে যতদূর সম্ভব প্রলম্বিত করার, সেই ইচ্ছাটা তো ছিল, এবং সেই ইচ্ছাটা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে বের হয়েছে। সকলে যে একই ভাষায় একই কথা বলেছেন নট নেসেসারিলি, এক একজন এক একভাবে বলেছেন, কিন্তু তার জিস্ট যদি আপনি নেন, মূল সারাংশে যদি আপনি যান, আপনি দেখবেন মোটা দাগে একই ধরনের কথা বলা হয়েছে। 4 হচ্ছে, পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা কিন্তু সকলে আগের সরকারের আমলে নিয়োগকৃত, এবং আপনারা জানেন যে শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরঙ্কুশ এবং কোনো রকম কোনো বিরোধিতার বা চ্যালেঞ্জের মুখে যেন না পড়ে সেজন্য বেছে 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 এমনভাবে রিক্রুট করা হয়েছে যাদের দাদা পরদাদা সকলেই নৌকার প্রার্থী, মানে নৌকার পক্ষের ভোটার বা সমর্থক। সো তারা এই সময়ে গা ছেড়ে দিয়ে কাজ করবেন বা তারা এই সময় খুব একটা মানে চেষ্টা করবেন না পরিস্থিতির উন্নয়নের, সেটা তো বোঝাই যায়। আবার শেখ হাসিনাকে থামানোর কথা যখন আসে তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় আমরা পারবো না। শোনেন, আপনার ঘরের নাই কোনো ঠিক, বাইরে কে আপনাকে গালাগালি করলো সেটা নিয়ে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার তো ঘরেরই ঠিক নাই, বাইরে দিয়ে কে কি বলছে সেদিকে আপনার এত মনোযোগ কেন? আপনাকে ঘর ঠিক করেন। শোনেন, এই যে
শেখ হাসিনার বক্তব্য বা ভারতকে নিয়ে যে আলোচনা, হ্যাঁ, সেটাতে যাওয়ার আগে আমি এই সরকারের যে কতগুলো কারণ আমি বলছিলাম, আপনি মাঝখানে থামিয়ে দিলেন আমাকে। 5 নম্বর কারণ হচ্ছে সরকার অনেক পলিসি ডিসিশনের মধ্যে নিজেকে জড়ায় ফেলতেছে। বন্দর পরিচালনার দায়িত্বে কে যাবে, সেন্ট মার্টিনে কি হবে, আপনার আরো কতগুলো ডিসিশন নিয়েছে যেগুলো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেবার কথা না। ঘরের পাশে নেপালে কিন্তু এই ধরনের একটা অভ্যুত্থান হয়েছে এবং সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরের দিন প্রথম কথা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি একটা নির্বাচন ঘোষণা করেছেন। যখন সংস্কারের কথা তাকে বলা হয়েছে তিনি বলেছেন সংস্কার করবার ম্যান্ডেটও আমার নাই, সংস্কার করবার মানে দায়িত্ব আমার না, আমার দায়িত্ব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, আমি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আর আমাদের সরকারের কাছ থেকে নির্বাচন বিষয়ে কথা বলাতে আমাদের 15 মাস সময় লেগেছে এবং তারপরেও দেখা গেছে যে তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত আমরা যত পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন তারা কেউ বিশ্বাস করেন নাই যে সত্যি সত্যি বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। এখনো নির্বাচনের প্রস্তুতি আসলে যথেষ্ট অগোছালো, সেরকম অনেক মন্তব্য আমরা ভীষণ দেখতে রকম পাচ্ছি। অগোছালো। জি, রহিন হোসেন প্রিন্স, ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনো অগোছালো, এখনো শেষ হয়নি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, 2 ভোটের ব্যালট গণনায় জটিলতার শঙ্কা আছে, সংসদ ও গণভোটের কোনো আলাদা বাক্স করা সম্ভব হয়নি। এরকম যে পরিস্থিতি দেখছি, সেই সাথে যদি আমি আইন শৃঙ্খলার কথাও তুলে ধরি, তাহলে আসলে প্রস্তুতির ঘাটতি যে অভাব, সেটি যদি মাঠ প্রশাসনে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে কঠিন হতে যাচ্ছে, সেটি রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন। সেখানে আবার যখন ইসি বলেন 2-1টা খুন আসলে খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে, যদিও সেটির বিপক্ষে এরপরে তিনি তার বক্তব্য বলেছেন, কেন বলেছেন এই কথাটি, তখন আসলে কি মনে করছেন? না, এই ব্যাপারে ছোট ছোট করে যদি বলি, প্রথম কথা তো ঠিক যে সময়টা উনি এটা বললেন এটা একটা যথাযথ মোটেই হয়নি এবং পরের দিন যেহেতু ব্যাখ্যা দিয়েছেন আমরা ওই আলোচনায় এই অর্থে যাচ্ছি না যে এটা নিয়ে আমরা নতুন কোনো সংকট তৈরি করতে চাই না, কিন্তু এটা একটা শিক্ষা তাদের জন্য হলো যে অবশ্যই প্রত্যেকটা কথাবার্তা সব কিছু দায়িত্বশীল আচরণ করতে হবে। দ্বিতীয় বক্তব্য আমি আপনাকে একটু কোট করে বলি, যেমন নির্বাচন কমিশন, এই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, ওপেন প্রোগ্রাম, তো সেখানে একজন নির্বাচন কমিশনার ছিলেন যিনি অন্যতম দায়িত্বপ্রাপ্ত। আমিও ব্যক্তিগতভাবে যখন কথা বললাম, আমি নির্বাচন কমিশন নিয়ে কয়েকটা কথার মধ্যে বললাম যে ওনারা এই যে ডায়লগগুলো আরপিওর বিষয়ে কত কি করা যায়, ওনারা তো অতীত দিনে ওইখানে উপদেষ্টা সাকত সাহেব ছিলেন, তা আমি কোট করলাম যে সাকত সাহেবদের সময় যে পরিমাণ সময় দিয়েছেন এখন তো হয় নাই। উনি কিন্তু ওপেন একটা কথা বললেন, বোঝার জন্য ওইটা বলে আমি মূল ভিত্তিটা বলছি। উনি বললেন, হ্যাঁ রহিন ভাই তো ঠিকই বলেছেন, আমরা তো একটু করতে পারিনি, এদিকে ঐক্যমত্য কমিশন অমুক আলোচনা টলোচনা হচ্ছে নাই। এখন আপনি মিলান, ঐক্যমত্যের আলোচনায় সব আলোচনা আমরা করলাম, কিন্তু নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছিল তার সংস্কার করে একটা ভালো নির্বাচন, ওই আলোচনায় তো আমরা ঢুকতে পারি নাই। তো এইটা দায়িত্ব কার ছিল? এই দায়িত্ব আমি আপনি নেব না, তো আমরা একাধিকবার বলেছি এবং আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীদের দিক থেকে বলছি 2024 সালে 5ই অক্টোবর লিখিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার সময় বলেছিলাম যে আপনার প্রধান কাজই হচ্ছে যে আমূল সংস্কার করে, শুধু না একটা ভালো নির্বাচনের জন্য কাজটা করা। সেইটা তো ওনারা ঢুকেন নাই, যার জন্য এখন এই যে দেখছেন যে জটিলতা। এখন আমাদের বক্তব্য পরিষ্কার যে এই সময় আপনি ওই যে জটিলতা আছে ওইটা থেকে এখন দেখতে হবে যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমরা রাজনৈতিক দল অন্যান্যদেরকে একমত করে নিয়ে আমরা কতটুকু ভালো নির্বাচনের যাত্রায় যেতে পারি, বরঞ্চ সেই কাজটা আমরা প্রতিদিন কি হচ্ছে এটা দেখতে চাই। আমি আপনার এখানে কেন আমরা অনেকদিন ধরে বলছিলাম যে নির্বাচনের যখন কথা হলো প্রতিদিনের একটা কাউন্টডাউন আমরা দেখতে চাই, তা আপনি কাউন্টডাউনটা তো দেখবেন, নানা ঘটনা, এই ঘটনা কোনোটাই আমরা উপেক্ষা করতে পারবো না এবং মনে রাখতে হবে পরে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে কি আসলে আপনি মনে করছেন যে আমরা আসলে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন? না, আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এক একদিকে ব্যাখ্যা, আমি সর্বশ্রেষ্ঠের মধ্যে নাই, এটা ওপেনই বলার চেষ্টা করেছি। আমি যতটুকু পারা যায় একটা ভালো নির্বাচন চাই, শব্দটা আগে কখনো বলি না, আমরা যতটুকু বলছি। কেন? কারণ আমাদের সামনে তো কোনো অল্টারনেট নাই। কথার কথা, কোনো কারণে যদি আমরা 2 দিন দেরি করি তাহলে তো আমরা তো দেখছি ইকোনমি থেকে শুরু কোনো জায়গায় আরও খারাপ জায়গা হবে। এবং এখানে কেন হয়েছে দীর্ঘ কথা বলা যায়, যে এখানে রমিন কারেক্টলি বলেছেন, ওনারা যদি প্রথম দিকে হয়তো এটাকে নানা লোক, আমাদের মধ্যেও নানা মত ছিল, এই জন্য আমি ওইটা নিয়ে এখন কোনো তর্কে যেতে চাই না। অনেকে মনে করছে একটা সুযোগ হয়েছে, আমরা যদি পারি ভালো সংস্কার করো, আমরা বলেছি করতে পারলে তো আপত্তি নাই, কিন্তু এটা তো আপনি কি করে 30টা দল ধরেন তাদেরকে যারা ডেকেছে, আমাদের 30 দলের 30টা মত, 30টা আদর্শ, তাহলে আপনার ন্যূনতম একটা ঐক্যের জায়গায় থেকে এটা দরকার ছিল। কিন্তু আমি বলছি ওই তর্ক এখন অপ্রয়োজনীয়, ওটা দরকার নাই। আমরা যেহেতু হাতে কম সময়, এখন প্রত্যেকটা দিনে
মানুষের নিরাপত্তা তো দিতেই হবে, নাহলে তো আপনি ভোটটা তো মানুষ ঠিক মতোই তো ভোট কেন্দ্র এখানেই সহ তো পারবে প্রশ্ন, না। আওয়ামী লীগ আসলে যেভাবে পরিকল্পনা করছে কিংবা যে পরিমাণ অর্থ তাদের হাতে আছে, যেখানে তারা বসে এখন এই পরিকল্পনাগুলো করছে, সেই পরিকল্পনা বনাম এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা কে এগিয়ে যাবে এই জায়গাটাতে আসবে? ব্যাস রুমিন ফারহানা, এই যে আওয়ামী লীগের পরিকল্পনা বা আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনা আসতে যাচ্ছে, সেই পরিকল্পনা বনাম অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা, এই দুটোকে যদি আমি মুখোমুখি দাঁড় করাই, কে কতখানি শক্তিশালী এই মুহূর্তে? আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রচেষ্টা কোথায় দেখলেন? আমি তো তাদের কোনো প্রচেষ্টা দেখি না, ন্যূনতম প্রচেষ্টা নাই। নির্বাচন আর 1.5 মাস পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাদির ঘটনার পরে যখন প্রশ্ন করা, উনি যখন পেঁয়াজের দাম জবাবটা দেয়, আপনি বোঝেন না প্রচেষ্টা? যখন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, প্রথম গ্রেফতার হলো আনিস আলমগীর। আপনি আমার একটু বলেন না, আমি তো বুঝি না আসলে এই সরকারকে, আমি বুঝি না। আপনারা যদি বুঝেন তাহলে আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি না। তো আপনি আসলে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার প্রশাসনকে কি বার্তা দিচ্ছেন? আপনি আপনার পুলিশকে কি বার্তা দিচ্ছেন? আপনি মানুষকে কি বার্তা দিচ্ছেন? আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে কি বার্তা দিচ্ছেন? এবং আপনি আওয়ামী লীগ, যার পরিকল্পনার কথা আপনি বলছিলেন, তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন? আপনি সকলের সামনে একটা অথর্ব অযোগ্য সরকার হিসেবে নিজেকে পোর্ট্রে করছেন, এবং আমার এখন মনে হয় আপনি উইলফুলি এই পোর্ট্রেটা করছেন। আমি জানি না হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ বাই ডুইং সো, বাট ইউ আর ডুইং দ্যাট। এবং এই যে আপনি নিজেকে অথর্ব অযোগ্য বলে প্রমাণ করছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি যারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, যেটাই আপনি বলেন না কেন, সেটা তাদেরকে আরো অনেক বেশি শক্তিশালী করবে। এবং আপনি বরং আমাকে এই প্রশ্ন করেন যে এতে ডুববে কে? এতে ডুববে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, পলিটিক্যাল পার্টিগুলো, এবং বিশেষ করে যারা এই নির্বাচনে ক্যান্ডিডেট হতে যাচ্ছে তারা। আপনি অলরেডি দেখেছেন নারায়ণগঞ্জ থেকে একজন ক্যান্ডিডেট কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেছে। তিনি বলেছেন আমি ইলেকশন করবো না। কেন করবো না? তিনি বলতে চান নাই, তারপরেও প্রেসারে যেটা বলছেন, ফ্যামিলি থেকে তার উপর চাপ আছে নিরাপত্তা জনিত কারণে। সো আপনি কি পরিস্থিতি তৈরি করেছেন যে 17 বছর পরে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একজন প্রার্থী যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। আরিফুল ইসলাম, আপনারা যখন জুলাই আন্দোলন করছিলেন তখন একজন পুলিশ অফিসার বলেছিলেন স্যার একটারে মারি বাকি সবগুলো দাঁড়ায় থাকে। এখন কি আসলে এই একটারে মারি বাকি সবগুলো দাঁড়ায় থাকবে? সেই সিচুয়েশন তো নিশ্চয়ই আমরা পার করে এসেছি। এখন তো আসলে আপনাদের জনগণের জন্য করবার সময়। এনসিপির এই নেতাদেরকে যখন এই টার্গেট কিলিং এর সবচেয়ে উপরের লিস্টে রাখা হয়, তখন আসলে এখন আপনাদের দলের পক্ষ থেকে কি বলা আছে এই সরকারের কাছে? না দেখেন, এখানে পুরো বিষয় যেটা হচ্ছে যে সরকারের কাছে তো কিছু বলার নাই, এনসিপির বলার আছে জনগণের কাছে, যেটা আমরা জনগণকে বলেছি। আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা কিংবা হচ্ছে আমাদের সবকিছু জনগণের দ্বারাই হবে। নিরাপত্তাটা রক্ষা করা তো অন্তত রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তাদের রাষ্ট্রের দায়িত্ব। বাহিনী বলতে এখানে যদি আরেকটু আমরা রাষ্ট্র কথা বলি, তাহলে এখানে আবার বলবে যে চাকরিচ্যুত করা, নানা ধরনের হুট করে বিষয়। দেখেন, সরকার গঠনের পর থেকেই বিশেষ করে প্রশাসনের, রুমিন আপা ওই জিনিসটা অ্যাড্রেস করছেন, বিশেষ করে পুলিশ এবং সচিবালয় যে পরিমাণ এখনও হচ্ছে পুরো 15 বছরের ফ্যাসিবাদের সেটআপ রয়ে গেছে, সেই সেটআপকে আপনি একেবারে হুবহু ওই অবস্থায় রেখে দিয়ে আপনি বলবেন যে আমি নিরাপত্তা বাড়িয়েছি, আমি সব কিছু জোরদার করছি, সেই জিনিসগুলো ঘটে না। কারণ সরকারের তো শুধু ডক্টর ইউনূসের সদিচ্ছা থাকলেই তো শুধু হবে না, বা এইটাকে বাস্তবায়ন করার জন্য একেবারে মানে এটা রাষ্ট্র তো শুধু একজনের ইচ্ছা না, মানে এটাকে অনেকজন মিলে বাস্তবায়ন করে। ফলে প্রত্যেকটা অঙ্গ যদি সমানভাবে ইচ্ছায় অনুযায়ী কাজ না করে, তাহলে কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। ফলশ্রুতিতে গভর্নমেন্টের মধ্যে থেকে যে পরিমাণ, অনেকেই কিন্তু নানা ধরনের গোয়েন্দা সংস্থা, যেমন আমরা কি প্রশ্ন তুলেছি যে ধরেন গোয়েন্দা সংস্থা এর মধ্যে কি দায়িত্ব পালন করছে, কারণ এই হত্যাকাণ্ডর হুমকিগুলো তো অনেক আগে থেকে আসছে। সেই প্রশ্ন তো আপনাদের করার কথা, আপনারা তো সেই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে সেই জায়গাটা কিন্তু বলেছেন জনগণকে। সরকার আছে না, সরকার কিন্তু কোনো কিছু করতেছে না। ফলে এই জায়গাগুলো কিন্তু জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে যে সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে, সরকারের নিরাপত্তা যে দায়িত্ব আছে তারা কিভাবে কি করছে, এই পুরো জায়গাটি। আরেকটা বিষয় হচ্ছে যে হাদিকে মেরে ফেলা, এটা জাস্ট হচ্ছে নট এ হাদি বা শুধুমাত্র নির্বাচনে একজন প্রার্থী না, এটা হচ্ছে পুরো বাংলাদেশের পরবর্তী জেনারেশনকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ আওয়ামী লীগ মনে করছে যেহেতু তারা আগামী 10 থেকে 15 বছর বাংলাদেশের কোনো স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি করতে পারবে না। ফলশ্রুতিতে জুলাইয়ের যে নেতৃত্ব, যে জেনারেশনটা ছিল, সেই জেনারেশন আগামী 15 বছর রাজনীতি করার মাধ্যমে একটা আপহোল্ডে চলে যাবে। পরবর্তীতে না, আমি একটু বলি, পরবর্তীতে যেটা হচ্ছে যে ওই 15 বছর পর আওয়ামী লীগকে ব্যাক আনতে হলে এখনকার যে জেনারেশন, এই জেনারেশনকে পলিটিক্স থেকে ভয়ে হোক কিংবা যারা খুব ভালো লিডারশিপ
অ্যান্টি ইন্ডিয়ান কিংবা হচ্ছে আগ্রাসন বিরোধী অবস্থান, তাদেরকে 2-4 জনকে খুন করে হোক, বাকিদের ভিতর ভয় করে এই জেনারেশনটাকে পুরো পলিটিক্স থেকে মানে সরিয়ে দেওয়া, ভয়ে দেখিয়ে কিংবা হচ্ছে হত্যা করে। ফলশ্রুতিতে এইটার জন্য আমরা অনেক আগে থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত, যে আমরা মনে করি যে যে কোনো সময় এই জিনিসগুলো এই যে আসলে পুরো একটা জেনারেশনকে তারা আসলে সরিয়ে ফেলার চেষ্টা করছে। রুহিন হোসেন প্রিন্স, সরকারের উদ্যোগগুলো আসলে কি বার্তা দিচ্ছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি আসলে আওয়ামী লীগ যে নানানবিধ চেষ্টা করবে সেটি তো আসলে খুব একটা গোপনীয়তার সাথে কেউ যে বলছেন না। তাহলে এই সহজ বিষয়গুলো বুঝতে সরকারের অসুবিধা হচ্ছে নাকি আসলে যে এই শঙ্কার কথা রুমিন আপা বলছিলেন, অনেকে হয়তো সরকারের ভেতরে থেকে ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো করছে, কি মনে করেন? না, আমি 3টা কথা বলি। দেখেন, এই যে তাদের যে পরিকল্পনাটা আমরা কিন্তু আলোচনা এখনও করলাম, আগেও করেছি, কোনোটাই তো অস্বাভাবিক আমরা দেখছি না। কেন? আমরা জানি যে যারা মনে করছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, একটা প্ল্যান করেছিল, যেভাবে তাদের উৎখাত হতে হলো, সুতরাং তারা এটা করবে। আর ওই বারবার বলতে হয় শুধু তারা না, এখন ভূ রাজনীতিকরণ। আপনি লাস্টে দেখেন এই যে ট্রাম্পের যে আমেরিকান কৌশলপত্রী অঞ্চলের গুরুত্বটা কি, যেটা আমরা বহু আগে থেকে বলে আসছি। তা সুতরাং সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, শক্তিশালী বাংলাদেশের দুর্বল অবস্থা, দুর্বল সরকার এগুলো চাইবেই, এই ধরনের জটিল পরিস্থিতি থাকুক এটা চাইবেই। তাহলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকারের কাছেই তো পর্যাপ্ত তথ্য আছে, আমাদের থেকে আরও বেশি। ওই যে যার জন্য সরকার যেটা বলছে আমরা তো কেউ না বলছি না, আমরা তো এটা বলছি না যে সরকার তুমি ভুল বলছো। তাহলে এইটা করার পরে সরকারের যে দায়িত্ব পালন করার কথা সেইটাই তো সে করলো না। এবং আপনি দেখেন সরকার এ ধরনের কাজে যে পরিমাণ সমর্থনটা এইবার পেল, তার কি এই কাজের কেউ বিরোধিতা করেছে? করে নাই। তাহলে সে যে টিম নিয়ে করেছে, আমি কোনো বলছি যে সরকার ঠিক আছে তার সদিচ্ছা ছিল কি ছিল না ওইটা বললাম না, তার যে যোগ্যতা ছিল কি ছিল না সেটা নাও বলি, কিন্তু যখন কেউ একটা না পারে, ধরুন আপনি একজনকে নিয়ে আসলেন, তিনি যখন আপনার প্রত্যাশা পূরণ না করতে পারে, পরে তো এটা চেঞ্জ করে অন্যটা করেন, রিসাবল করেন, তাহলে সেইটাও তো করলো না। তাহলে এই যে করলো না, এর দায় তো আমরা নিতে পারবো না, কারণ আমরা তো সবাই মিলে সমর্থন দিই না, সেটা তো বলা হয়েছে। কিন্তু আমরা একটা ধরনের অন্য যদি নির্বাচিত সরকার থাকতো, তার কাছে যেভাবে আমরা চাইতাম, এইখানে তো আমরা তাকে তো সংকটে ফেলাতে আমরা চাইনি, কিন্তু বারবার তাকে হুঁশিয়ার করা হয়েছে, বলা হয়েছে। এবং এখনও আমরা মনে করি, এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, সরকার যদি মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সে 0 টলারেন্স দেখাবে এবং তারপরে কিছুটা দায়িত্বশীল আচরণ করে, তাহলে অনেক কিছু এখন উদ্ধার পাওয়া সম্ভব। প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড দেখেন, এইখানে আপনি যখন আপনি দেখছেন নিরাপত্তাহীনতা, তখন আমাদের উপদেষ্টা বললেন লাইসেন্স নিয়েন এবং তার নীতিমালাটাকেই তিনি প্রদান করলেন। তার মানে যে কথা নিজেরটা তুমি দেখো, তাহলে তো সংকট নতুন করে তৈরি করছেন। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, ব্যারিস্টার রুমিন ফারহানা, আরিফুল ইসলাম আদিব আজকে আমাদেরকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিমিত্ত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।